শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর এই দেখো, আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা শিউলিকে হয়তো দেখতে পেয়েছো, কিন্তু শিউলি আজকে আসেনি। শিউলি একটু বাড়িতে গেছে, ও আজকে বাড়িতেই থাকবে, এখানে আসবে না। তো মনটা একটু খারাপ করছে, কারণ আজকে কথা ছিল যে শিউলির ছেলেকে নিয়ে, ওর নাম ঋষি, শিউলির ছেলের নাম, আর আমাদের রুদ্র, আমি, শিউলি আর ও একসঙ্গে সবাই মিলে মেলায় আসবো। তো যাই হোক, আসা হয়নি। শিউলি বলল আমার ছেলেকে নিয়ে গরমের মধ্যে মেলায় যাব না, ছেলের গায়ে ওই গরমের মধ্যে কী সব বেরোয়। তা আমি বললাম যে খারাপ লাগছে, একটা দিন বা দুজনে মিলে আসতো। খুব আশা করেছিলাম যে রুদ্রকে আর ঋষিকে দুজনকেই নিয়ে মেলায় আসবো, তো ও আসলো না, আর কি বলবো। তো শেষে দেখো আজকে একটা বজরংবলীর ছবি নিলাম, এটা নেব করেছিলাম। আর আগার দিন দেখেছিলে যে আমরা একটা বড় মার ছবি নিয়েছিলাম, তো সেই ছবিটা এই দোকান থেকেই আমরা নিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম ময়ূরের পালক। ময়ূরের পালক তো আমার খুব ভীষণ সুন্দর লাগে নিতে, খুব ভালো লাগে। কিন্তু আজকে মেলায় ঘোরার আর একটু ইচ্ছা ছিল, তো তার মধ্যে একটু রুদ্র শরীরটা খারাপ করে গেছে, সেটা তোমাদের অবশ্যই পরে বলছি। আর এই দেখো, রুদ্র হাতে পপকর্ন কিনেছে ওর জন্য আর ঠাম্মির জন্য, আর ওর কিছু ওর পারফিউম নিয়েছে। বৈশাখী নিজের জন্য কিছু 2 না 3টে পারফিউম পারচেস করেছে। আর এই যে আমার ময়ূরের পালকগুলো কেনা হয়ে গেছে। তো এবার বললাম রুদ্র বাবা কী খাবি বলো? ও বলো তুমি যেটা খাওয়া মা সেটাই খাবো। তো বৈশাখী বলে যে চলো একটু এগরোল খাওয়া যাক। তো এই যে রুদ্র আমি বসেছি, যেহেতু আমরা সস টস দিয়ে খাই না, শুধু বললাম যে কাকু আমাদের সস আর কাসন্দি এইসব ছাড়া শুধু শসা পেঁয়াজ দিয়ে এগরোল দেবে করে। তো আমরা সেটাই খেলাম। রুদ্র পুরোটা যদিও খেতে পারিনি, ওকে বললাম যে তুমি কিছুটা খেয়ে নাও, তো লাস্টে ও খেতে চাইলো না বলে লাস্টে ওকে যেটুকুনি পারলাম খাইয়ে দিয়ে আমরা খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে নৌকা দেখতে পাচ্ছ জলের মধ্যে, এটা আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। গত বছরেও আমরা এসছিলাম আর এবছরেও এসছি, রুদ্র ওটা আজকে চালিয়েছে। তো আমার যতবারই আসি এসেই দেখে মনে হয় যেন কবে রুদ্রকে নিয়ে এসে এটা চড়বে রুদ্র। তো যাই হোক, দেখো কি আনন্দ করে রুদ্র এটা চড়ছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে বাবুকে আমি ডাকছিলাম, বাবু এদিকে তাকা, এদিকে আয়, এদিকে আয়। তো চালাতে চালাতে একবার এই যে ভীষণ সুন্দর লাগছে বাচ্চাগুলোকে, দেখো প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর লাগছে, ওরা খেলা করছে জলটার মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো এইটা চড়ার পর আমাদের ইচ্ছা ছিল ড্রাগন ট্রেনটাই চড়ার, রুদ্রর আর আমার, যেহেতু বৈশাখী চড়ে না। তো সেখান থেকেই হট করে রুদ্র এইটা নৌকাটা চড়ে নেবে না, শরীরটা খারাপ হয়ে পড়েছিল। বাবা তুমি বলো, তোমার বাবার বাড়ি, আমি আর কি বলবো। তো আজকে দেখলে যে আজকে আমরা বারগল গেছিলাম, ঘুরেছি, আনন্দ করেছি, রুদ্রকেও নিয়ে গেছিলাম। ওর তো বেরোনো অভ্যাস নেই, ও বেরিয়ে বমি টমি করে মেলার মধ্যে সে একাকার দিয়ে আবার থামস আপ খাইয়ে ওকে তখন সুস্থ করলাম। আমি তো ভয় পেয়ে গেছে, না ওকে সেরকম তো এখন বাইরে ফাস্টফুডও খাই না, মা আর কি ওকে খাওয়াইও না। ও তো দেখতেই পারলে চড়ছিল, ওই যে জলের মধ্যে ওই জিনিসটা চড়ছিল, নেমেই ওর বমি পেয়ে গেছে। চড়তে দিয়ে নামলো, নেমে ও আবার বলছে রামপদ্দলে উঠবে। আমি তো বাবা ওটা জীবনে আমি পারি না চড়তে। দিয়ে আবার বলছে ব্রেক ড্যান্স চলবে, আমি বলছি ওটাও আমি পারি না। দিয়ে আমাদের পছন্দ, আমি বললাম এ উঠবে না, বললো ওই ট্রেনে ব্রেক ড্যান্সে উঠলে না খুব মজা, না ওই যে সেই ড্রাগন ট্রেন গুলো হয়। দিয়ে ও বললো যে ও তো উঠবে না, তা আমি বললাম তাহলে আমি আর রুদ্র উঠি। ধরো দিয়ে বন্ধ করি, ধরলাম। দিয়ে এবার আমি আর রুদ্র উঠি, দিয়ে কালো লাগছে কেন গো, হ্যাঁ, দিয়ে বললাম আমি আর রুদ্র উঠি। দিয়ে রুদ্রর আর আমার জন্য মানে টিকিট কাটা হয়ে গেল। মানে আমার খুব খারাপ লাগলো যে হয়তো দিদিভাইটা আমাদের চেনে বলে, মানে চেনে বলতে কি হয় আমাদের ভিডিও দেখে, তো সেই জন্য দিদিভাইটা কিছু বললো না। দিয়ে আমি বললাম দিদিভাই কিছু মনে করো না, টিকিটটা তুমি ফেরত নিয়ে নাও। মানে তখন ও টাকাটা মানে কেবল টিকিটটা কেটে হাতে দিয়েছে, আর পাশেই বসে পড়লো রুদ্র বমি করতে। যাই হোক,
তারপরে আমাদের আর ট্রেন চড়া হলো না, মনটা খারাপ করছে। দিয়ে ওকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে নিলাম যাতে আর অম্বলটা। আমি এর দোষ আছে, এর দোষ। আমি ওকে আগেই বললাম, আমি তো নিজেও একটা এগরোল নিয়ে খেতে পারি না। সে তোমরা যাই বলো না কেন যে আমি খেতে ভালোবাসি, খাই করে যে যাই বলো কেন, আমার বাড়িতে যাওয়া একটু খেতে ভালো লাগে। আমার ওই বাইরে এগরোল এই ভালোবাসে বেশি, আমি অতটা খেতে পারি না। আমার থেকেও কিছুটা ওকে দিয়ে দিতে হয়। আবার রুদ্রকেও বললাম, রুদ্র থেকে দিয়ে দাও। এটা মেন কথা। যাই হোক, এইসব করে তো বাড়ি আসলাম। যেটা যে তোমার টাইটেল থাম্বনেলে দেখছো যে আমার বাবার আমার শ্বশুর বাড়ি, আই মিন মন্দিরার বাবার বাড়ি থেকে আমাকে কি কি দেয়া হয়েছিল। তোমাদের এর আগের একটা ব্লগে, অনেকদিন আগে, যারা আমাদের প্রত্যেক দিনের ব্লগ দেখো তোমরা, একটু যদি 6-7 মাস 8 মাসের প্রিভিয়াস যে ভিডিও, তেমন ভাবে বলা হয়নি, সেরকম ভাবে না বললেও টুকটাক বলেছিলাম। এই আমার ঘরে যত আসবাবপত্র তোমরা দেখছো এই ফ্ল্যাটের, আমার সবটাই কিন্তু মন্দিরার, ওর বাবার বাড়ির। হয়তো পুরনো, কিন্তু সবগুলোই কিন্তু ওর বাড়ি থেকে। ও যখন বেরিয়ে এসেছিলাম, আমরা যখন সংসার পাতবো বলে ঠিক করেছিলাম, তখন হটকারিতার মাথায় কিন্তু আসা। আর আমার এই ফ্ল্যাটটা নেয়া মানে আমার বাবার, সেটা হচ্ছে 2020-তে। 19-এ কথাবার্তা হয়ে 20-তে না 21-এ নেয়া, কারণ 19-20 লকডাউন চলছিল, তখন করোনার সময় ছিল, তোমরা সবাই জানো। পুরো ফ্ল্যাটটা যেরকম দেখছো এরকম পুরো ফাঁকা পড়েছিল, দেখছো না? এখনো শুধু পুট্টি মারা, কোনো রং নেই, কোনো ওয়ারিং নেই, কিচ্ছু ছিল না। ইভেন যখন আমরা আসি তখন সদ্য শুধু কারেন্টটা আমাদের ঢুকেছে আর কি, মানে ওকে নিয়ে যখন আজ থেকে 2 বছর আগে যখন আমি আসি। মানে মোট কথা হচ্ছে আসবাবপত্র নতুন কিছু দেওয়া হয়নি। আর তবে হ্যাঁ, ওর বাবা আমাকে গাড়ি কেনার জন্য, আমার একটা বাইক আছে তোমরা সবাই জানো, গাড়ি কেনার জন্য টাকা দিয়েছে। কিছু টাকা দেওয়া হয়েছিল, কিছুটা ভালো টাকাই মোটামুটি দিয়েছে। আর কিছু টাকা আমার মাও সেখানে শোধ করেছে, কারণ যখন আমি প্রথমে ফাইন্যান্সে গাড়িটা কিনেছিলাম তারপরে ওটা শোধ করে দিই। আর দিয়েছে বলতে আইফোনটা কিনে দিয়েছে। আইফোনটা যেটা ইউজ করছি সেটা সম্পূর্ণ এই যে ইনার বাবার টাকাই। আর দেখো, ওর বাবা তো পেনশন পায়, তোমরা সবাই কম বেশি জানো এটা। তো ও আমাকে তো প্রতিদিনই এই কথাটা শুনতে হয়। যাই হোক, সেটা আর বলবো না, পরে বলবো আর কি। আর যদি বলো, দেখো একটা কথা বলি, এই বিয়েতে যারা যৌতুক নেয় আমি তাদের বিরুদ্ধে। কারণ দেখো, এগুলো ঠিক আমার, ঠিক আমি কি ভিখারি নাকি যে মানে সেই, সব থেকে বড় কথা ওকে পেয়েছি, ওর মতন একটা মানুষকে পেয়েছি, এর থেকে বড় আর কি হতে পারে বলো? টাকা পয়সা জীবনে অবশ্যই দরকার, কিন্তু ডাক্তার দেখায় না। টাকা পয়সা দরকার অবশ্যই বন্ধুরা, কিন্তু দেখো সব কিছুর বিনিময়ে টাকা পয়সা নয়, ভালোবাসাকে ভালোবাসা দিয়ে দেখা যায়, তার জন্য টাকা পয়সার দরকার নেই। আর ওর বাবা প্রত্যেক মাসে পেনশন পায় একটা, সেই পেনশনের টাকা দিয়ে বলতে পারো কি করো সেটা কালকে তোমাদের বলবো। খুব কমও না, খুব ভালো না, মোটামুটি একটা এভারেজ। তোমাদেরকে পরের দিনের ভিডিওতে এই ব্যাপারটা খুলে বলবো, কারণ তোমরা এগুলো এখনো কিছুই জানো না। তোমাদেরকে আমরা যতটুকুনি দেখিয়েছি হয়তো ততটুকুনি জানো, কিন্তু বললাম না ভেতরে একটা সংসার করতে গেলে কি কি দরকার, কি প্রয়োজন, কি না, এগুলো একটা বলতে গেলে মানে এই ব্লগ না, অন্য একটা ব্লগে তোমাদেরকে বলবো। তো আজকে এটাই হলো ব্যাপার। দেখো, আমি ওটা ফ্যাক্টর না, সব থেকে বড় কথা মন্দিরা আজকে আমার কাছে ফিরে এসছে 12 বছর পর, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। সেও পাগল ছাগল হয়ে আসুক, ভালো হয়ে আসুক, কি বলে তুমি, তা কি বলবো, মাথায় কিরিং নিয়েই আসুক, অসুস্থতা নিয়ে আসুক। অসুস্থ এটা আমি মেনে নিলাম, হ্যাঁ, কারণ যার 3বার কোথায় গো মাথায়, যার 3বার বিষ খাওয়া আছে সে তো অসুস্থ হবেই, তার তো সমস্যা হবেই। বৈশাখীর জন্য তো আর বিষ খায়নি, ও ভেবেছিল আমি পৃথিবী থেকে চলে যাবো, তাই ও বিষ খেয়েছিল। তো যাই হোক, তা ও ফিরে এসছে, এটাই বড় কথা। আর আজকে ওর বাবা আমাদের কাছে আছে, এটাই হচ্ছে সব থেকে আরো বেশি বড় কথা। আমি ওই যে বললাম টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, আজ যে রাজা কাল সে গরিব, কিন্তু একদম একদম। তো সেখানে দাঁড়িয়ে জীবন জীবিকাকে বাঁচাতে গেলে, সামনের দিকে এগোতে গেলে আমাদের প্রতিটা মুহূর্ত টাকা পয়সার প্রয়োজন। এই যে তোমাদের সাথে কথা বলছি, বা এই যে আজকে তোমাদের সামনে রিপ্রেজেন্টেটিভ করেছি নিজেদেরকে, এর পেছনেও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট আছে। যদি বলো বাড়িতে একটা ওয়াইফাই নিয়ে আছে, যে জন্য অ্যাভেলেবেল নেট পাই, সেই নেটের জন্য প্রত্যেক মাসে একটা পয়সা লাগে, প্লাস নিজেদের সময় না। আমি তোমাদেরকে একটা কথা বলছি, হ্যাঁ, যেমনি ওয়াইফাই এর যখন আমাদের লাগানো হয় তখন ওর বাবা টাকা দিয়েছে, অবস্থা খারাপ। এবার অ্যাকচুয়ালি যখন ফার্স্ট আমরা দুজন হাত ধরে এখানে আছি, সেইটা কথাটা পরে একদিন বলবো। সেই ঘটনাগুলো তোমরা কেউই জানো না
এখনো কি কি পরিস্থিতির মুখে আমরা পড়ে আজকে এই যে অনেকে অনেক কিছু বলো না কমেন্টে, খুব দুঃখ লাগে, কিন্তু বিশ্বাস করো যে স্ট্রাগল গুলো আমরা করেছি না, কিছু দেয়া থোয়াতেই হয় না, একদম ভালোবাসা দিয়ে সবকিছু আছি। যেহেতু এই জিনিস হয়তো এটা ঠিক, এই ঘরটা মানে পুরো জায়গাটাই ফাঁকা ছিল, এবার যেহেতু আমার যখন জিনিস আছে, আমার খাট আছে, আমার বিছানা আছে, আমার আলমারি আছে, শোকেস, ফ্রিজ, টিভি সবই আছে। আমার বাড়িতে এখনো একটা আলমারি পড়ে আছে, শোকেস পড়ে আছে, সেগুলো আনা হয়নি। তো এখানে তাও একটা আলমারি আনা হয়েছে, একটা শোকেস তো দিয়ে দিয়েছি, আর একটা এইরকম দিয়ে কিছু শোকেসও দেওয়া হয়ে গেছে। একটা শোকেস কাকে যেন দিলাম, যাই হোক আসার সময় কাকে দিয়ে এসেছিলাম। তো মেন কথা হলো দেখো দিয়ে দিয়েছি না, আমি যেটা বলি শোনো, কিছু জিনিস নিয়ে এসেছি। আমার কথাটা এন্ড করতে দাও। সেটা হচ্ছে মন্দিরাকে আমি পেয়েছি, এটাই সব থেকে বড় কথা, এর ওপর আর কোনো কথা হয় না। আর অবশ্যই ওর বাবা আরও কিছু দিয়েছে, কি দেয় সেটা অবশ্যই কালকে তোমাদেরকে বলবো বা কোনো একটা ভিডিওতে বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো সবাই আমার তরফ থেকেও সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই বলবো, দেওয়া থাওয়াতেই সব কিছু হয় না, ভালো আছি, দিনের শেষে ভালো থাকছি, এটাই বড় কথা। আর যা দেবে যা থাকবে তা তো পড়েই থাকবে না, যখন আমরা চলে যাব পৃথিবী ছেড়ে, মানে জীবন থেকে যখন মৃত্যুর দিকে, মানে মৃত্যু বরণ করবো যখন আমরা, তখন কিন্তু আমরা কিছুই নিয়ে যাব না। তো আজকে যেটুকুনি থাকবে সেটুকুনি রুদ্রর জন্যই থাকবে, এটাই। আর যেটুকুনি করে যাব সেটুকুনি রুদ্রর জন্যই করে যাব। তাই এটা সব কিছু না, শিউলির ছেলের জন্য অবশ্যই কিছু কথা, এই যে বিষয়টা, এই একটা বিশাল একটা বড় বিষয়, শিউলির সঙ্গে অনেক বিষয়ে কথা বলা হয়েছে, যে আবারও তোমাদের একদিন ব্লগ আনবো, যে শিউলি কে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, ওর ছেলে যে আমাদের কাছে থাকে, কি চিন্তা ভাবনা নিচ্ছি ওর ছেলের জন্য, সব থেকে বড় আমি ভাবি আমার ছেলেও যা, শিউলির ছেলেও তাই। তো আমিও চাইবো যে শিউলির ছেলেও ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ছেলেও ভালো থাকুক। আমি যেটুকুনি পারবো শিউলির জন্য করার চেষ্টা করব। সেগুলো কি কি ভেবেছি বা কী কী ভাববো সেগুলো অবশ্যই কোনো একটা ব্লগের মাধ্যমে জানাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।